জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। দেশ জুড়ে অবরোধে বেকায়দায় নেতানিয়াহু। উপত্যকায় একদিনে নিহত 61 জন ফিলিস্তিনি। ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষে মদদ দেওয়ার অভিযোগ, রাষ্ট্রদূত বহিষ্কার। তেহরানে নিজেদের কূটনৈতিক কার্যক্রম স্থগিত, অস্ট্রেলীয়দের ভ্রমণে নিষেধাজ্ঞা। পুতিন জেলেনস্কি মুখোমুখি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। শান্তি আলোচনার মধ্যেই নতুন এলাকা দখলের দাবি রাশিয়ার। 300 সামরিক বেসামরিক বন্দি বিনিময়। ভারতের ওপর ট্রাম্পের নতুন ট্যারিফ কার্যকর হচ্ছে কাল। রাশিয়া থেকে তেল কিনতে অনড় নয়াদিল্লি। চীনের বিরল খনিজ সম্পদ না দিলে 2% শুল্ক আরোপের হুঁশিয়ারি ওয়াশিংটনের। এবং টাইফুন গাজিকিতে লন্ডভন্ড চীন, ভিয়েতনাম। ইয়েমেনের এডেনে বন্যা পরিস্থিতির অবনতি, ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। দেশ জুড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইসরায়েলিরা। এদিন জেরুজালেমে মার্কিন দূতাবাসের সামনে জিম্মিদের ছবি সম্বলিত পতাকা টাঙিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার তেল আবিব থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে ইয়াকুম কিবুৎজের কাছে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন শতাধিক মানুষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্লোগান ও ঢাকের শব্দে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তা বন্ধ থাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। বিক্ষোভকারীরা হাতে নেন ইসরায়েলি পতাকা এবং প্রতীকী হলুদ ব্যানার। অনেকে বহন করেন আটক জিম্মিদের ছবি ও পোস্টার। মহাসড়ক দখলের পাশাপাশি ফুটওভার ব্রিজেও অবস্থান নেন তারা। সংগঠিত এই আন্দোলনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান তারা। এই কর্মসূচি দেশজুড়ে ঘোষিত ডে অফ ডিসরাপশনের অংশ। জিম্মি পরিবারের দাবির সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলিরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার পথে এগোনোর আহ্বান জানান। একই দাবিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে জিম্মিদের ছবি টানানোর পাশাপাশি জিম্মি মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হলুদ ফিতা রাখা হয়। 2023 অক্টোবরে শুরু হওয়া গাজা সংঘাতের পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে নিয়মিত চলছে এ ধরনের কর্মসূচি। সরকারের প্রতি চাপ সৃষ্টির মাধ্যমে স্বজনদের ফেরানোর আন্দোলন প্রতিদিনই আরও জোরালো হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। শিগগিরই গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি দেখা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে একদিনে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 61 জন ফিলিস্তিনি। একে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন মার্কিন রাজনীতিকরা। ইসরায়েলি বিমান হামলায় রক্তে ভেসে যাচ্ছে গাজার পথঘাট। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্র জানায় খাদ্য ও ওষুধ সংকট চরমে। জাতিসংঘ জানিয়েছে শিশুদের মধ্যে অপুষ্টি অস্বাভাবিক হারেও বাড়ছে। স্থানীয় মার্কিন রাজনীতিক স্যামি শিটস একে ভয়াবহ নৃশংসতা আখ্যা দিয়ে বলেন, হাসপাতাল উড়িয়ে দেয়া, সাংবাদিক ও উদ্ধারকর্মীদের হত্যা সবই গণহত্যার অংশ। তার দাবি, গত 2 বছরে 2 কোটি মানুষের ওপর ক্ষুধার কষাঘাতের পাশাপাশি ইসরায়েল হত্যা করেছে অন্তত 20,000 শিশু। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধের সমাপ্তি খুব শিগগিরই আসছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি দেখা যাবে বলেও জানান। যদিও এর আগে ট্রাম্প একাধিকবার এমন আশ্বাস দিয়েছেন যা বাস্তবে রূপ নেয়নি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এ ধরনের ঘোষণার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকা আড়াল করা। কারণ গত 2 বছর ধরে ওয়াশিংটন ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব সহায়তাই গাজায় চলমান গণহত্যাকে টিকিয়ে রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষমূলক কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি। এরই মধ্যে তেহরানে কূটনৈতিক কার্যক্রম স্থগিত করেছে ক্যানবেরা। অস্ট্রেলীয়দের ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যদিও ইরানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এবার ইরান অস্ট্রেলিয়া সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা ASI ওর তথ্য মতে গত বছর অক্টোবরে সিডনির একটি রেস্টুরেন্টে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে হামলার পেছনে সরাসরি ইরানের সংশ্লিষ্টতা ছিল। এই অভিযোগে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদেগিকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আরও কয়েকটি হামলায় ইরান জড়িত ছিল বলেও দাবি করেছে সংস্থাটি, যদিও কোনো হামলায় কেউ হতাহত হয়নি। তবে অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি ভাঙার চেষ্টা হয়েছে বলে মনে করছে দেশটির সরকার। আমি বহুবার বলেছি, অস্ট্রেলিয়ার জনগণ দুটি জিনিস চায়। তারা চায় মধ্যপ্রাচ্যে হত্যাকাণ্ড থামুক এবং মধ্যপ্রাচ্যের সংঘাত এখানে না আসুক। ইরান ঠিক সেটাই করার চেষ্টা করেছে। তারা অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চায়, তাদের ভীত ও আতঙ্কিত করতে এবং আমাদের সমাজে ঘৃণা ও বিভাজন সৃষ্টি করতে চেয়েছে। ইরানের রাষ্ট্রদূত সহ আরও 3 কর্মকর্তাকে 7 দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া। ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণাও দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সরকার আইন প্রণয়ন করবে যাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরই মধ্যে তেহরানে দূতাবাস কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় একটি দেশে সরিয়ে নিয়েছে ক্যানবেরা। একই সঙ্গে অস্ট্রেলীয়দের ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এখনো সেখানে আছেন তাদের দ্রুত ফেরার আহ্বান জানানো হয়েছে। তবে তেহরানের সঙ্গে পুরোপুরি যোগাযোগ ছিন্ন করতে চায় না ক্যানবেরা। পররাষ্ট্রমন্ত্রী ওং জানান, সীমিত কূটনৈতিক যোগাযোগ বজায় থাকবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের চলমান শান্তি আলোচনা প্রক্রিয়ার মধ্যেই নতুন একটি গ্রাম দখলের দাবি করল রাশিয়া। পুতিন ও জেলেনস্কি মুখোমুখি না বসলে পরিণতি ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও রাশিয়ার সাম্প্রতিক শান্তির প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে 300 সামরিক বেসামরিক বন্দী বিনিময় করে মস্কো কিয়েভ। মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা প্রক্রিয়ার মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, তারা ইউক্রেনের দিনপ্রোপেট্রোভস্ক অঞ্চলের জাপোরিজকে গ্রামটি দখল করেছে। প্রকাশিত ভিডিওতে রুশ সেনাদের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যেই পুতিন ও জেলেনস্কি দ্রুত আলোচনায় না বসলে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই নেতার ব্যক্তিগত বিরোধ শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করছে। যদিও রাশিয়ার সাম্প্রতিক শান্তির প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ এতে দনবাস অঞ্চল ছাড়ার দাবি, ন্যাটোতে যোগ না দেয়া, পশ্চিমা সেনা না রাখার শর্ত জুড়ে দিয়েছে মস্কো। কিয়েভে মার্কিন বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে বৈঠকে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়াকে প্রকৃত আলোচনায় বসাতে হলে নিষেধাজ্ঞা ও শুল্ক চাপ অব্যাহত রাখতে হবে। এর আগে 300 সামরিক বেসামরিক বন্দী বিনিময় করে মস্কো কিয়েভ। জানা যায়, তাদের মধ্যে বেশ কিছু বন্দী বর্তমানে বেলারুশে চিকিৎসা নিচ্ছেন। এদিকে ভারতের রুশ তেল কেনা নিয়েও তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব। ট্রাম্প প্রশাসন 50% পর্যন্ত শুল্ক চাপাতে যাচ্ছে, যার মধ্যে রুশ তেল কেনায় আলাদা 25% জরিমানাও থাকবে। এর জবাবে মস্কোয় ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ভারত যেখানে সেরা দাম পাবে সেখান থেকেই জ্বালানি কিনবে। দিল্লি এই শুল্ককে অন্যায্য ও অযৌক্তিক বলছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত 50% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে। মার্কিন চাপেও রাশিয়া থেকে তেল আমদানি না কমানোর ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে উস্কানিমূলক ও অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লি উত্তেজনা তুঙ্গে। বুধবার থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশে 50% শুল্ক আরোপ। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য শাস্তিস্বরূপ আরোপ করা অতিরিক্ত শুল্কও রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর বাধ্যতামূলক অর্থনৈতিক চাপ তৈরির লক্ষ্যে ভারতের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনেই ইউক্রেন যুদ্ধ অর্থায়নে দেশটিকে সহায়তা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। এদিকে ট্রাম্পের দ্বিতীয় ধাপের শুল্ক আরোপের সিদ্ধান্তকে উস্কানিমূলক ও অযৌক্তিক বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন চাপে রাশিয়ার তেল আমদানি কমাবে না বলে জানিয়েছে নয়াদিল্লি।
রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার জানান, দেশের 140 কোটি মানুষের স্বার্থ রক্ষায় যেখানে সবচেয়ে ভালো চুক্তি পাওয়া যাবে, নয়াদিল্লি সেখান থেকেই তেল কেনা অব্যাহত রাখবে। 2024 সালে ভারতের মোট তেল আমদানির 35 থেকে 40% ছিল রাশিয়ার অপরিশোধিত তেল। 2021 সালে এ হার ছিল মাত্র 3%। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনও বেইজিংয়ের ওপর দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করেনি। ইউরোপীয় ইউনিয়নের ওপরও দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন, যদিও তারা এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ, গৃহ ঋণ জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নরকে অপসারণের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। চীনের বিরল খনিজ পদার্থ নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। ম্যাগনেট না দিলে 200% শুল্ক বসানো হবে বলে চীনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় সাংবাদিকদের সামনে ম্যাগনেট নিয়ে সরাসরি বার্তা দেন তিনি। চীন যদি যুক্তরাষ্ট্রকে ম্যাগনেট না দেয় তাহলে 200% পর্যন্ত শুল্ক বসানো হবে। তার মতে, চীন বুদ্ধিমত্তার সঙ্গে 20 বছর আগে বিশ্বজুড়ে ম্যাগনেট বাজার দখল করে নেয়। এখন জাতীয় নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্র বড় পরিসরে এই শিল্পে প্রবেশ করেছে। ট্রাম্প জানান, চাইলে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একেবারেই ব্যবসা বন্ধ করতে পারে। তবে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে বলেন, সম্পর্ক ভালো রয়েছে এবং এবছর বা এর পরেই তিনি চীন সফরে যেতে পারেন। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বাণিজ্য বিষয়ে চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানান। এমনকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও চলতি বছর সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। মূলত রেয়ার আর্থ উপকরণে বৈশ্বিক নিয়ন্ত্রণ চীনের হাতে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা হিসেবে চলতি বছরের এপ্রিলে বেইজিং কয়েকটি রেয়ার আর্থ আইটেম ও ম্যাগনেটের রপ্তানি সীমিত করেছে। তাই প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের সরবরাহ সংকটে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। টাইফুন কাজিকির তাণ্ডবে লন্ডভন্ড চীন ও ভিয়েতনাম। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ইয়েমেনের এডেন শহর। ভারতের উত্তরাখণ্ডেও পাহাড়ি ঢলে ক্ষতির মুখে স্থানীয়রা। টাইফুন কাজিকির আঘাতে ব্যাপক বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় চীনের হাইনান প্রদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছপালা উপড়ে পড়ে 16টি সড়ক বন্ধ হয়ে গেছে। নৌবাহিনী ও দমকল বাহিনীর 600 জনেরও বেশি সদস্য রাস্তাঘাট পরিষ্কারে কাজ করছে। হাইনানের সতর্কতার স্তর কমানো হলেও দক্ষিণাঞ্চলে এখনও ভারী বর্ষণ চলছে। এছাড়া কাজিকির প্রভাবে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত লাগে। ডুবে গেছে রাস্তাঘাট, উড়ে গেছে ঘরবাড়ির ছাদ। উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 30,000 মানুষকে। ভয়াবহ ঢেউ আশ্রে পড়ছে ভিন শহরের সৈকতে। ভিয়েতনামের আবহাওয়া দপ্তর বলছে, চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম এডেনের প্রাকৃতিক গিরিখাত দিয়ে বন্যার পানি লাহিজ প্রদেশ থেকে এসে শহর ডুবিয়ে দেয়। অনেক ঘরবাড়ি ভেসে গেছে। আটকে পড়া শত শত পরিবারকে উদ্ধার করতে সেনা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় পাহাড়ি ঢলে ভূমিধস হয়েছে। থারালি শহরের দোকানপাট ভেঙে পড়ে জীবিকা হারিয়েছেন অনেকে। স্থানীয়রা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন। হিমালয় ঘেঁষা এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। শক্তিশালী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উপকূল। এতে নৌবাহিনীর অন্তত 1 সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার পেরুর উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঝড়টি। নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়, দায়িত্ব পালনের সময় তাদের একজন সদস্য নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয় 100-এর বেশি বন্দর। ঝড়ে উপকূলীয় ঘরবাড়ি, দোকানপাট সহ স্থানীয় জেলেরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে অস্ত্রধারীর হামলা 2 পুলিশ সদস্য নিহত, আহত 1। জানা যায়নি কারণ। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে 10 বর্গ মাইলের বেশি এলাকা পুড়ে গেছে। ওরেগন অঙ্গরাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে 21,000 একরের বেশি বনভূমি পুড়ে গেছে। এছাড়া স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়া অঞ্চলে 2টি দাবানল এখনও জ্বলছে। ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে দাবানলে পুড়ে গেছে 10 বর্গ মাইলের বেশি এলাকা। 1000-এর বেশি দমকল কর্মী ও 10টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় 190 পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও শতাধিক পরিবারকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুকনো গাছপালা ও ঝোপঝাড় দাবানলকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। ওরেগন অঙ্গরাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে 21,000 একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। পাহাড়ি ভূখণ্ড ও শুষ্ক আবহাওয়ায় দমকল বাহিনীকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। সোমবার সকালে স্থানীয়দের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করে কর্তৃপক্ষ। এদিকে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়া অঞ্চলে 2টি দাবানল এখনও জ্বলছে। আউভিয়ন এলাকায় নতুন আগুনের সূত্রপাত হয়েছে। 18 আগস্ট থেকে চলা আগুনে ইতোমধ্যে 4,500 হেক্টর জমি পুড়ে গেছে। অরেঞ্জ প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে যাতে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করা যায়। শুধু এবছরই স্পেনে 4 লাখ হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের পিনাল কাউন্টিতে ভয়াবহ ধূলি ঝড় আঘাত এনেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে হাবুব নামে পরিচিত এই ধূলি ঝড়ে ছেয়ে যায় পুরো এলাকা। ভয়াবহ এই ধূলি ঝড়ের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় যান চলাচল নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বজ্র ঝড় থেকে সৃষ্ট শক্তিশালী বায়ু মরুভূমির শুষ্ক বালিকে উড়িয়ে নেয়। এতে ধীরে ধীরে বিশাল দেয়ালের মতো দেখতে ধুলার স্তরে ঢেকে যায় চারপাশ। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিয়মিতই আঘাত হানছে এমন ধূলিঝড়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহঋণ জালিয়াতির অভিযোগকে ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে ট্রাম্প জানান, সংবিধান ও 1913 সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে তিনি কুককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। মার্কিন ফেডারেল মর্গেজ নিয়ন্ত্রকের আনা অভিযোগে বলা হয়, কুক হয়তো একাধিক মর্গেজ চুক্তিতে ভুয়া তথ্য দিয়েছেন। গত সপ্তাহেই কুককে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিরাপত্তা জোরদারে কলম্বিয়ার সীমান্তে 15,000 সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো এ খবর নিশ্চিত করেন। এছাড়া জুলিয়া ও তাচিরা অঙ্গরাজ্যে সীমান্ত টহল পরিচালনায় ড্রোন, নৌযান, বিমান ও সাঁজোয়া গাড়ি ব্যবহারের পরিকল্পনা করেছে ভেনেজুয়েলা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই মোতায়েনের মূল লক্ষ্য মাদক পাচার ঠেকানো ও সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা। এদিন লাতিন আমেরিকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে বন্দুক হামলায় 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে পেরেপাঙ্কা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম হতাহতের খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদপত্র দ্য এজ জানিয়েছে, যৌন নির্যাতনের অভিযোগে এক বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়। সন্দেহভাজন বন্দুকধারী এখনও পলাতক রয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিহত কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। যদিও দীর্ঘদিন ধরে মার্কিন আদালত মনে করছেন পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ, সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে এটি সুরক্ষিত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 1989 সালে এই রায় দিয়ে রেখেছেন। তবে ট্রাম্পের মতে পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে আইন বিরোধী কার্যক্রমকে উস্কে দিতে পারে। নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে, বিদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাশিয়ার মস্কো চিড়িয়াখানায় পালিত হলো পান্ডা শাবক কাটিউশার দ্বিতীয় জন্মদিন। ছিল পছন্দের খাবার বাঁশ দিয়ে বিশেষ কেক। তাকে দেখতে ভিড় করেন বহু দর্শনার্থী। জন্মদিনের আয়োজনে ছিল চীনা ঐতিহ্যবাহী ড্রাগন নৃত্য। রাশিয়ার মস্কো চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় বাসিন্দা এখন পান্ডা শাবক কাটিউশা। রাশিয়ায় জন্ম নেয়া এই প্রথম জায়ান্ট পান্ডা শাবক রোববার উদযাপন করেছে তার দ্বিতীয় জন্মদিন। চিড়িয়াখানার আয়োজনে রাখা হয় কাটিউশার জন্য বিশেষ জন্মদিনের কেক, যা ফল ও বাঁশ দিয়ে তৈরি। কাটিউশাকে দেখতে ভিড় করেন শত শত দর্শনার্থী। হাতের মোবাইল আর ক্যামেরায় ধারণ করেন পান্ডা শাবকের কার্যকলাপের মুহূর্তগুলো। তার ওজন এরই মধ্যে ৭৮ কেজি। সে বেশ আগ্রহ নিয়ে বাঁশ খায় এবং তার উজ্জ্বল ও সাহসী চরিত্রও প্রকাশ করে। বিভিন্ন প্রশিক্ষণেও সে সফলতা দেখাচ্ছে। কাটিউশা কেবল রুশ চীন বন্ধুত্বের প্রতীকই নয়, বরং জায়ান্ট পান্ডা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কর্মসূচিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। দর্শনার্থীদের চোখে কাটিউশা শুধু আদুরে প্রাণী নয়, বরং রাশিয়ার চীন বন্ধুত্বের প্রতীকও বটে। জন্মদিনের আয়োজনে ছিল চীনা ঐতিহ্যবাহী ড্রাগন নৃত্য। চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ফেং লিতাও বলেন, কাটিউশার বাবা মা ডিং ডিং ও রুই ই যেমন দুই দেশের বন্ধুত্বের প্রতীক, তেমনি রাশিয়ার মানুষও পান্ডাদের প্রতি যে উষ্ণতা দেখাচ্ছে তা অসাধারণ এক সম্পর্কের প্রমাণ। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। দেশ জুড়ে অবরোধে বেকায়দায় নেতানিয়াহু। উপত্যকায় একদিনে নিহত ৬১ জন ফিলিস্তিনি। ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ইহুদি বিদ্বেষে মদদ দেওয়ার অভিযোগ। রাষ্ট্রদূত বহিষ্কার। তেহরানে নিজেদের কূটনৈতিক কার্যক্রম স্থগিত। অস্ট্রেলীয়দের ভ্রমণে নিষেধাজ্ঞা। এবং পুতিন জেলেনস্কি মুখোমুখি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। শান্তি আলোচনার মধ্যেই নতুন এলাকা দখলের দাবি রাশিয়ার। ৩০০ সামরিক বেসামরিক বন্দি বিনিময়। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।